আবার উত্তপ্ত শিক্ষাঙ্গন। গতকাল ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন শতাধিক। মাত্র 6 মাস আগে যে ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল, 6 মাসের ব্যবধানে কেন তারা বিভক্ত হয়ে পড়ছে? কেন তারা মুখোমুখি অবস্থানে? এই বাস্তবতায় ছাত্র রাজনীতি কোন পথে? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সে সঙ্গে আরও আছেন আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রদল। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে ছাত্ররা দেখলাম যে গণ অভ্যুত্থানে লড়াই করেছিল একটা ঐক্যের শক্তি নিয়ে, সেই ছাত্ররা 6 মাসের ব্যবধানে কেন বিভক্ত হয়ে পড়ছে? কেন আসলে এই রক্তক্ষয়ী সংঘর্ষ? ধন্যবাদ। গতকাল যেটা ঘটনা ঘটে গেল খুলনায়, এরকম আরও কিছু ঘটনা এর আগে ঘটেছে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, ক্ষতিকর এবং বিপজ্জনকও বটে। এবং এই পরিস্থিতি যেভাবেই হোক আমাদের মোকাবেলা করে আমাদের গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আপনি যেই প্রসঙ্গটা উত্থাপন করলেন, আপনি বললেন ছাত্ররা সব ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ হওয়া মানে কি? ঐক্য মানে ইউনিটি। ইউনিটি এবং ইউনিফর্মিটি এক জিনিস না। ইউনিফর্মিটি মানে এক ছাঁচে সবাই একই চিন্তা করবে, সবাই একই আদর্শে বিশ্বাস করবে, সবাই একই নীতিতে বিশ্বাস করবে। তাহলে বলতে হয় যে একদলীয় ব্যবস্থাই সঠিক। আমরা কি একদলীয় ব্যবস্থার জন্য গণ অভ্যুত্থান করেছি? আমরা বলেছি যে এখানে গণতন্ত্র থাকবে, নানা মত থাকবে, মতের বৈচিত্র্য থাকবে, স্বাধীনভাবে সেই মতের বৈচিত্র্য তারা কাজ করতে সক্ষম হবে। জনগণ নির্ধারণ করবে যে তার ভেতর থেকে কোনটাকে তারা বেছে নেবে। এটাই হলো গণতন্ত্রের মর্ম কথা। সুতরাং আপনি যে অবাক হয়ে যাচ্ছেন যে সবাই এক ছিল, এখন এক হয়ে থাকলো না কেন? কোনো সময় এরকমভাবে ইউনিফর্মিটি ছিল, এক ছাঁচে সবাই ছিল না। বিভিন্ন ভাবে সক্রিয়, বিভিন্ন রকম চিন্তা করে এই রকম সমস্ত ছাত্র সমাজ একসঙ্গে মিলে স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসানে তারা অবতীর্ণ হয়েছিল। এই কথাটা প্রথমে নয়। তবে যেটা দুঃখজনক সেটা হলো মতের পারতম্য থাকবে, কিন্তু সেটা নিয়ে হানাহানি হবে কেন? এই হানাহানিটার পেছনে অনেক কিছুই থাকতে পারে। এটা তাৎক্ষণিক আবেগের কারণেও হইতে পারে, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে যে এটার পেছনে হয়তো একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে। আমাদের যে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াটা যাতে ঠিকমতো না হতে পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত জবাবদিহিমূলক সরকার যাতে না হতে পারে, সেইটার জন্য অনেকে উৎসাহী হয়ে বসে আছে যে কীভাবে একটা গোলমাল লাগিয়ে দেশে একটা পরিস্থিতি সৃষ্টি করা যায় এবং পরিস্থিতির অজুহাতে এটা বিলম্বিত করা যায়। থার্ড কথা হলো আমার, অবশ্য সেটা আরও পরে আরও বিস্তারিত আমি আলোচনা করব যদি সুযোগ পাই। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করিতে হবে, জঘন্য প্রতিক্রিয়াশীল একটা দাবি। প্রথম কথা, ছাত্ররা এই দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে। তারপরে ছাত্রদের রাজনৈতিক দল করার অধিকার থাকবে না কেন? এটা হলো সংবিধানের ভায়োলেশন। এবং যারা এই ধরনের বাক্য উচ্চারণ করে তারা কিন্তু নাগরিকের মৌলিক অধিকার, রাজনৈতিক দলে সংগঠিত হওয়ার অধিকারকে খর্ব করার কথা বলে। দ্বিতীয়ত কেউ বলতে পারে ঠিক আছে রাজনৈতিক দল করুক, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কোনো সংগঠন করা উচিত না। উকিল সাহেবরা সংগঠন করে, ডাক্তাররা সংগঠন করে, ডিসি সাহেবরা সংগঠন করে, লুটেরা ধনিক শ্রেণী তারা চেম্বার অফ কমার্স করে তাদের সংগঠন করে। সবার সংগঠন করার অধিকার থাকবে নিজের অধিকারের কথা বলার জন্য, নিজের স্বপ্নের কথা বলার জন্য, নিজের দাবির কথা বলার জন্য। ছাত্রদের থাকবে না কেন? সুতরাং ছাত্র সংগঠন হিসেবে সংগঠিত হতে হবে। তবে মানুষের ভেতরে ধারণা একটা বিকৃতির জায়গায় চলে গেছে। তার প্রধান কারণ ছাত্র সংগঠন হিসেবে যারা সক্রিয়, বিশেষ করে গত 16 বছর, এবং কিছু মনে করবে না ভাই,
এর আগের কথাও আমি বাদ দিয়ে বলবো না, আগে একটু কম ছিল, বিশেষ করে এই 16 বছর ছাত্রলীগ যে দখলদারিত্ব করেছে এবং ছাত্র রাজনীতি নামে যে মাস্তানতন্ত্র চালু করেছিল, গেস্ট রুম কালচার চালু করেছিল এবং জঘন্য সব হিংস্র যে ঘটনাবলী সেখানে সংঘটিত হয়েছে এবং নোংরা চাঁদাবাজি, মাস্তানি, হেলমেট বাহিনী এবং হোন্ডা বাহিনী, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, এইগুলো দিয়ে দাপটে তারা তাদের রাজত্ব কায়েম করেছিল, একটা জমিদারি। এবং রাজনীতিক দলে মূলে যেমন নাকি এই ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই তার সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন ছাত্রলীগের ভেতরেও সেই একই ঘটনা ঘটেছিল। সাধারণ মানুষ, এটা অনেকদিন আগে থেকেই ঘটেছে। একটা কথা মনে নেই কোন বছর, তখন ছাত্র দল খুব দাপটে ছিল, ইউনিভার্সিটিতে গোলাগুলি হচ্ছে, দুই পক্ষের গোলাগুলি। তা আমার ভাগনা, দুই ভাগনা ছোট আর কি, একদিন দেখি খুব মারামারি করছে ঘরে। আমরা কি করো তোমরা? আমরা খেলছি। কি খেলো? বলে যে আমরা বিশ্ববিদ্যালয়ে খেলছি। বিশ্ববিদ্যালয় সম্পর্কে মনস্তত্ত্বের ধারণাটা হলো বিশ্ববিদ্যালয় মানে মারামারি, গোলাগুলি থামে না। হঠাৎ করে একদিন পট করে গোলাগুলি থেমে গেল। খবর নিয়ে জানলাম যে আগের দিন শেরাটনে বৈঠক হয়েছে এবং সেখানে ভাগাভাগি হয়ে গেছে 60-40, তুমি 60% দখল করবে, আমি 40% দখল করব। সুতরাং এই যে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার পেছনে এই যে রাজনীতির দুর্বৃত্তায়ন এবং বাণিজ্যিকীকরণ, যে আমরা সংস্কৃতি দেখেছি, এটি বন্ধ না হলে কি প্রভাব সারা দেশে এবং মূল রাজনীতিতে যদি এটা হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান এটার বাইরে থাকবে, এটা তো আমরা আশা করতে পারি না। আশা করতে পারি একটা কারণে অবশ্য, সেটা হলো ছাত্ররাই হলো বিদ্রোহী শক্তি। তারা সমাজের ভেতরে থেকেও সমাজের অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বারবার এবং ইতিহাস সৃষ্টি করেছে। আর সেখানে আমি আসতে চাই পরবর্তী অংশে, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, যে লেজুর বৃত্তির যে আমরা রাজনীতির সংস্কৃতি দেখেছি, সেটির পরিবর্তন আমরা কিভাবে করব? ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমানুল্লাহ আমান। যেমনটি আসলে জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বলছিল যে ছাত্র রাজনীতির যেমন গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, গত 16 বছরে আমরা ছাত্র লীগের রাজনীতিকে অনেকটা ছাত্র রাজনীতির নাম দিয়ে ফেলেছি। একটু জানতে চাই যে মতের পার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, কিন্তু সেটির পরিণতি যদি হয় রক্তক্ষয়ী সংঘর্ষ, তাহলে ছাত্রলীগের রাজনীতির সাথে পার্থক্যটা কোন জায়গায় থাকলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভি যা দেখছেন এবং আমার শ্রদ্ধেয় সেলিম ভাই আছেন এখানে। বিষয় হচ্ছে 5ই আগস্টের আগে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দীর্ঘ 15.5 বছরের শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে, এবং তার পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে না, ওই ধরনের যে কালচার, দখলদারিত্বের সংস্কৃতি, গেস্ট রুম, যেটা ভাই বললেন আর কি, সেটি সেই জায়গায় আর বাংলাদেশ ফিরে যেতে চায় না। এবং সেই প্রত্যাশার জায়গা থেকে আমি যেহেতু একটি ছাত্র সংগঠনের দায়িত্বে আছি এক জায়গায়, তো আমরাও 5ই আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের যে গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সারা দেশে আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো ওই রকমই পরিচালিত করতেছিলাম, এখনো করছি। আপনি দেখবেন যে ছাত্র দলের উপর দিয়ে যেহেতু আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, আমরা অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগের সশস্ত্র হামলা শিকার হয়েছি, সেখানে প্রতিহিংসার জায়গাটা তো আমাদের অনেক বেশি ক্ষোভ থাকার কথা ছিল যে না। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় ছাত্র দলের কাছ থেকে আপনি বাংলাদেশে কোথাও এমন কোনো প্রতিহিংসা পরায়ণ আপনি আচরণ দেখবেন না। আমি দায়িত্ব নিয়ে বললাম যে যার কারণে ক্যাম্পাসের কোথাও কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি কোথাও তৈরি হয়েছে বাংলাদেশের কোনো ক্যাম্পাস। এবং যে আগে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল যে বাইক শোডাউন দেওয়া, তারপর বড় বড় শোডাউন ক্যাম্পাসগুলিতে, আমরা সেখান থেকেও আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যে না, শিক্ষার্থীরা যে ধরনের প্রত্যাশা করে সেই ধরনের রাজনীতি করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে রাজনীতিতে একটি ভিন্নধর্মী সংস্কৃতির একটি রাজনৈতিক সংগঠন আছে যারা বাংলাদেশের রাজনীতির যে গৌরবময় অধ্যায়, সেই জায়গার থেকে যাদের পথ চলাই শুরু হয়েছিল যে মানে স্বাধীনতার বিরোধিতার মধ্য দিয়ে, সেই সংগঠনটি যে ছাত্র সংগঠনকে পরবর্তী সময়ে ইসলামী ছাত্র শিবিরে পরিণত হয়, তারা 5ই আগস্টের আগে
শোষণ নিপীড়ন যেরকম ছাত্র দলের উপর দিয়ে চলছিল, তারা শোষণ নিপীড়নের দোহাই দিচ্ছে, কিন্তু তাদেরকে দেখবেন যে অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা যারা ছাত্রলীগের সাথে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের পদ নিয়েছে এবং পরবর্তী সময় 5ই আগস্ট পরবর্তী সময় তারা আবার শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে। এই যে ছাত্র রাজনীতির সাথে এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টের সাথে যে দ্বিচারিতা, সেই বিষয়টি কিন্তু আমরা এই সংগঠনের কাছ থেকে দেখেছি। এবং আমরা যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যেই শিক্ষার্থী কল্যাণমূলক কাজগুলি করেছি, সেইখানে সেটা ট্যাকেল দিতে না পেরে তাদের মধ্যে যেহেতু একটি ক্ষমতায় যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং হতেই পারে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য তারা ছাত্র দলকে দোষারোপ করে এবং ছাত্র দলকে শিক্ষার্থীদের মধ্যে কলুষিত করার মধ্যে যে অপপ্রয়াস তারা চালাচ্ছে, সেই অপপ্রয়াসের একটি জঘন্যতম উদাহরণ হচ্ছে কুয়েটের সংঘর্ষ। কুয়েটের সংঘর্ষে আমরা গতকালকে আমি একটি টেলিভিশন চ্যানেলে ছিলাম, সেখানে ওই সময় সংঘর্ষ চলে, কিন্তু গভীর রাত পর্যন্ত আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ, স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে, প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করেছি আসলে কি ঘটনা ঘটেছে। সেখানে আপনি দেখবেন যে একদম এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। আমাদের 3 জন সমর্থক গতকাল সংঘর্ষ হয়েছে তার 3 দিন আগে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে ফর্ম বিতরণ করেছে। এখন বিষয় হচ্ছে যে ভাই যেটি বললেন যে রাজনীতি করার অধিকার তো আমার আছে, আমি ফর্ম বিতরণ করব, যদি কোনো শিক্ষার্থী সেই ফর্ম নেয় সেটা তো দোষের কিছু না। কে গ্রহণ করবে কে গ্রহণ করবে না সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। রাজনীতি করার অধিকার এদের সংবিধান আমাকে দিয়েছে, কিন্তু সেই ফর্ম যারা আমাদের ছাত্রদলের নিয়েছে সেরকম 3টি ছেলে ওই হেঁটে যাচ্ছিল, সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েটের যে সভাপতি ওমর ফারুক, সে সরাসরি নির্দেশনা দিচ্ছে যে ওরা গতকালকে ফর্ম বিক্রি করেছে, সাথে সাথে তাদের উপরে হামলা হয়েছে। এটা একদম বিভিন্ন ফুটেজে খুবই স্পষ্ট হয়ে গেছে যে ওমর ফারুকের নির্দেশ হয়েছে। তো ঠিক একই প্রতিষ্ঠানের 7ই জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি হয়েছে। এটা তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো এখন একদম পুরোপুরি রাজনৈতিক প্ল্যাটফর্ম। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি ওখানে রাজনীতি করতে পারে, শিবির যদি কমিটি দিতে পারে, শিবির রাজনীতি করতে পারে, ছাত্রদল কেন পারবে না? তো আমাদের শিক্ষার্থীদের কর্মীদের উপরে হামলা করার পরে ওরা আবার সংঘবদ্ধ হয়ে এটা কাউন্টার করেছে। সেই জন্য কিন্তু আমরা সংগঠন হিসেবে দুঃখ প্রকাশ করেছি। কিন্তু ঘটনার সূত্রপাত কিভাবে হলো, ইন্টেনশন কি, ভাই যেটা বললেন যে এখানে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে বলে উনিও মনে করছেন এবং আমিও মনে করি। সুতরাং এই যে একটি গুপ্ত সংগঠন যারা তাদের মানে রাজনীতিটা গোপনে করতেই পছন্দ করে, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের আমরা আত্মপ্রকাশ দেখেছি। তারাই ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও কিন্তু এমন অভিযোগ করেছে যে বৈষম্য নামধারী গুপ্ত সংগঠন ক্যাম্পাসে একক রাজত্ব কায়েম করতে চায়, তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। তারা কারা? আমি সে আলোচনায় ফিরতে চাই। আমানুল্লাহ আমান, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যা রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে কোন পথে ছাত্র রাজনীতি এই শিরোনামে। আবারও ফিরছে আলোচনায়। আমানুল্লাহ আমান, যে প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে রেখেছিলাম, আপনারাই বলছেন যে বৈষম্য নামধারী গুপ্ত সংগঠন ক্যাম্পাসে একক রাজত্ব কায়েম করতে চায়। গুপ্ত সংগঠন কারা? এটা তো খুবই ক্লিয়ার যে যারা 5ই আগস্টের আগে ছাত্রলীগের সাথে বিভিন্ন তাদের নেতাকর্মীরা সংযুক্ত ছিলেন, ছাত্রলীগের পদ নিয়েছেন। পরবর্তী সময় আমরা দেখেছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 7 নভেম্বরের দিকে আর কি, নভেম্বরের প্রথম সপ্তাহে যে শিবিরের কিছু ছেলেরা বলল যে ছাত্র রাজনীতি চলবে না, এই একটা মানে মিছিল করে রাজু ভাস্কর্যে গেল। 2 দিন পরে যখন তাদের কমিটির আত্মপ্রকাশ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার, সেখানে কয়েকজনকে আমরা দেখলাম যে ওই যে যারা রাজনীতি চাই না, ছাত্র রাজনীতি, সেরকম কিছু তাদের পদে আছেন এবং শীর্ষ নেতা। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সাধারণ সম্পাদক, আগে ছাত্রলীগ করতো, তাকে ছাত্রলীগের হিসাবে মানুষ চিনে, সে পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ। আপনি তিতুমির কলেজে আমরা দেখেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান সভাপতি, তার সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ছাত্রলীগের সরাসরি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, সে পদ দেখেছি। সুতরাং একটা সংগঠনের যে মানে ভয়াবহ রকম দ্বিচারিতা এবং শিক্ষার্থীদের সাথে প্রতারণা যারা করেছে, তারা এই যে শব্দটা যে রাজনীতি চলবে না, সেই শব্দটা এরাই শুধুমাত্র, এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যেই জায়গাগুলিতে তারা একটু
একটু সুবিধাজনক ভালো আছে অপর জায়গা থেকে, সেইখানে এটা আরো বেশি এই ন্যারেটিভটা তৈরি করে যে না এখানে কোনো রাজনীতি চলবে না, এটা রাজনীতিযুক্ত ক্যাম্পাস। কিন্তু অর্থাৎ ওই আপনি যে নিশ্চয়ই অবগত আছেন যে কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 93তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আপনাদের প্রতিক্রিয়া কি হবে? প্রতিক্রিয়া অবশ্যই দুঃখজনক। এই কাজটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে করেছে, কারণ এমন একটি দেশে বসে এই সিদ্ধান্তটি তিনি নিয়েছেন যে দেশের ইতিহাসই হচ্ছে ছাত্র রাজনীতির ইতিহাস। এদেশের একেবারে মানে সূচনা লগ্ন থেকে এই ভূমিতে যতগুলি স্বাধিকার আন্দোলন হয়েছে, মানুষ কথা বলার অধিকার হারানোর পরে যতবার ফিরে পেয়েছে, প্রত্যেকটা জায়গায় ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। এবং সর্বোপরি 2024-এর যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, সেখানেও এই ছাত্ররাই কিন্তু বুক পেতে দিয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং বৈশ্বিক যে ছাত্র রাজনীতির ধারণা সেটি সম্পূর্ণ আলাদা। আমি একজন কিংবদন্তিতুল্য মানুষ পাশে আছেন, উনি শুনতেছেন যে বাংলাদেশের রাজনীতির যে সংজ্ঞা এবং বিশ্বের যে অন্যান্য দেশের রাজনীতির সংজ্ঞা কিন্তু এক নয়। বাংলাদেশ তৈরি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি আমানুল্লাহ আমান। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নাকি ছাত্র রাজনীতি সংস্কার, কোনটি দরকার? কিচ্ছু দরকার নেই। ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। সাধারণ ছাত্রদেরকে অধিকার দিয়ে দেন, দেখবেন কিভাবে দৌড়িয়ে পালিয়ে যায় এই দুর্বৃত্তরা। তাদের সামনে দাঁড়াতে পারেনি এই হেলমেট বাহিনী, এবং তাদের র্যাব ট্যাব সব সহ এসেও তারা কিন্তু পুলিশ দিয়ে এই যে হত্যাকাণ্ড চালিয়েছে তাতেও কিন্তু দাঁড়াতে পারেনি। আমি এখনো বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে আস্থাবান যে সাধারণ ছাত্র সমাজ, এবং সেটা প্রমাণিত হয়েছে এই গণ অভ্যুত্থানের সময়, সাধারণ ছাত্র সমাজের অন্তরে আছে দেশপ্রেমে, অন্তরে আছে মুক্তিযুদ্ধ, এবং সেই চেতনার যেহেতু পূরণ হয় নাই, সেই ক্ষোভে, সেই বিক্ষোভে, সেই যন্ত্রণায় কাতর হয়ে তারা বিদ্রোহ করেছিল এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে একটা নতুন সুন্দর সমাজ, সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গড়ার চেষ্টা করেছিল। কিন্তু পদে পদে বাধা। আমাদের মনে রাখতে হবে, পুরানো ব্যবস্থা আপনি চান আর না চান, আপনার উপরে বারবার কিন্তু কতগুলো প্রভাব সৃষ্টি করবে। আরেকটা আছে, ওটাকে বলে ডেমনস্ট্রেটিভ এফেক্ট। সেটা বর্তমানের এবং অতীতের। আমি যদি সংগঠন কিভাবে চালাতে হবে, কিভাবে কূটকৌশল করতে হবে, কিভাবে ভিলেজ পলিটিক্স একটা শব্দ আছে, আমি একবার একটা প্রবন্ধ লিখেছিলাম, রাজনীতিতে এখন পলিটিক্স ঢুকে গেছে। এটা অর্থবোধকের যে এইটাকেই পলিটিক্স বলে মনে করা হয়। আমি তো মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তো আইয়ুবের বিরুদ্ধে লড়াই করেছি, 69-এর গণ অভ্যুত্থানে একবার হেড সেন্টার ফরওয়ার্ডে থেকে আমি খেলেছি। স্বাধীনতার পর আমি ডাকসুর ভিপি নির্বাচিত হলাম। ছাত্রলীগ করতাম না, ছাত্র ইউনিয়ন, কোনোদিন ছাত্রলীগ করিনি, বামপন্থী সংগঠন। ওই সময় দুইটা ঘটনা খালি বলবো আমি। একটা অংশের ছাত্র তারা বলল যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশের জন্য কাজ করেছি, আমরা পরীক্ষা দেবো না, অটো প্রমোশন দিতে হবে। বিরাট মিছিল করে, জঙ্গি মিছিল করে, খুব সেলিমের কল্লা চাই, সেলিমের দালালি চলবে না, ডাকসু অফিস ভাঙচুর করে দিল। আমি মাথা নত করিনি, আমি বলছি নাথিং ডুইং, পরীক্ষা দিতে হবে। সেকেন্ড, আমি সব বক্তৃতা আমি বলতাম যে পাকিস্তানিরা আমাদের সময় চুরি করে নিয়েছে, অনেক অনেক সময় চুরি করে নিয়ে গেছে, এই হারানোর সময় পুনরুদ্ধার করতে হবে। শুধু আমাদের দায়িত্ব দেশের প্রতি এবং আমাদের নিজেদের প্রতি, আমাদের প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব হলো ওভারটাইম পড়াশোনা করতে হবে, আরো বেশি লাইব্রেরি ওয়ার্ক করতে হবে। 3 বছরের কোর্স 2 বছরে আমি কমপ্লিট করতে পারি কিনা সেইটার জন্য চেষ্টা করতে হবে। এইটা হলো নিউ ডাইমেনশন আন্দোলনের, যেটা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, আমি নিজেই অস্ত্র হাতে যুদ্ধ করেছি, সেইটাকে এখন নতুন রূপে নিয়ে যেতে হবে। আমি সবচেয়ে খুশি হতাম যদি গণ অভ্যুত্থানের পরপরই এই নতুন আহ্বানটা জানানো হতো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এই শত শত হাজার হাজার অস্ত্রধারী এবং লাঠিধারী গুন্ডা বাহিনীর সো-কল ক্যাডার বাহিনী না, ওই সাধারণ স্কুল কলেজের ছাত্র ছাত্রী, ঘর থেকে কোনোদিন বের হয়নি, তারা বেরিয়ে এসেছে, তারা কিন্তু যে সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতা দেখিয়েছে, যার প্রমাণ এখন আপনি দেখবেন গ্রাফিটিগুলোর ভেতরে, এবং সেইটা যে নতুন সৃজনশীল প্রতিভার জন্ম দিত।
আমরা কিন্তু সেই নতুন দেশ, স্বপ্নের দেশ, যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখেছিলাম। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এবং মুক্ত এলাকাগুলোতে আমরা পরিকল্পনা করতাম কাগজপত্র নিয়ে যে এইভাবে সাজাতে হবে, এইভাবে ফুলের বাগান হবে। ফুলের বাগান হয়নি, হয়ে গেছে ক্যাসিনোর বাগান, হয়ে গেছে লুটেরাদের বাগান এবং লুটপাটতন্ত্রের। সেইখান থেকে বেরিয়ে আসতে হলে পরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আমাদের মন মানসিকতা সমস্ত কিছুকে বদলে ফেলতে হবে। তবে সেটা করবে কে? করবে আমাদের ভেতর থেকেই। আমি বিশ্বাস করি যদি সাধারণ ছাত্রদেরকে আপনার সুযোগ দেন, তাহলে পরে তারাই কিন্তু এই দানবীয় প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে সুন্দরের জয়গান গাওয়ার একটা নতুন ইতিহাস তারা কিন্তু তারাই রচনা করতে। রাজনীতির সংস্কৃতি কি আসলে আমাদের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে? রাজনীতি বলতে কি বোঝায়? লেজুর বৃত্তির রাজনীতিটা হলো বলতে, এটা প্রথমে ডিফাইন করতে হবে যে কোনো রাজনৈতিক দলের অনুসারী হয়ে কোনো সংগঠন করা চলবে না। এই তো অঙ্গ সংগঠন হওয়া চলবে না। দেখেন কোনো সময় কিন্তু অঙ্গ সংগঠন আমাদের দেশে ছিল না। আইয়ুব আমলের কথা বলছি, পাকিস্তানি আমলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এইভাবে ছিল না। ছাত্রলীগ বলতো যে আমরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন। ছাত্রলীগ আর ছাত্রলীগ এই দুইটাই মেইন সংগঠন ছিল, তখনও ছাত্র দল হয়নি। তারপরে যখন জেনারেল জিয়া ক্ষমতায় আসেন, তিনি হয়তো ওনার বিবেচনা থেকে বললেন যে ইররেসপন্সিবল কোনো অ্যাক্টিভিটি হলে রাজনৈতিক দল দায়িত্ব নেয় না, ওটা ছাত্ররা করেছে। তারপরে এখন পলিটিক্যাল পার্টির পিপিআর বলে একটা রেগুলেশন করলেন। পলিটিক্যাল পার্টি হিসেবে তারা নিবন্ধিত হতে হলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ফর্মের ভেতরে ছিল আপনার ছাত্র সংগঠন কোনটা, আপনার কৃষক সংগঠন কোনটা, আপনার শ্রমিক সংগঠন কোনটা। তখন ছাত্র ইউনিয়ন পড়ে গেল মহাবিপদে। কোন রাজনৈতিক দলের আশ্রয়ে না গেলে পরে তো তাদের হচ্ছে না, অন্তত কাগজে কলমেতে এটা করতে হবে। তখন থেকেই কিন্তু এই ধারণাটা একটু পরিবর্তন হয়ে গেল। এবং এইটা হয়তো যুক্তি হিসেবে অনেক বলতো যে এইটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড না হলেও, সাংগঠনিক গঠনতান্ত্রিকভাবে অ্যাফিলিয়েটেড না, কিন্তু ডিফেক্টো বস্তুত প্রত্যেকটা দলেরই একটা পলিটিক্যাল পার্টির গার্জিয়ানশিপে তারা চলে। যেটা হয়তো কিছুটা সত্য এই অর্থে যে মতাদর্শগতভাবে বামপন্থী হতে পারে, ডানপন্থী হতে পারে, মধ্যপন্থী হতে পারে, এরকম হতে পারে। সেই সূত্র ধরে সবাই করে। আর একটা কথা না বলে পারছি না, আমার ছোট ভাই, তাকে স্মরণ করে বলবো, দেখো কত বড় কলঙ্ক হয়েছে তখন। আমি যখন ডাকসুর ভিপি, 73 সালে ইলেকশন হলো, সেই ইলেকশনে ব্যালট বাক্স ছিনতাই হয়ে গেল। কেন? আওয়ামী লীগ হেরে যাবে, জাসদ জিতে যাবে। ছিনতাই রাজনীতি তখন থেকে শুরু হয়েছে। কিন্তু হয়েছে, আমি এটা বলবো, কিন্তু সেটা গুণগত নূতন মাত্রা পেয়েছে পরবর্তীকালে, বুঝেছ? সেটাও বুঝতে হবে। কোনোটাকে মানে দলীয় জায়গা থেকে বিবেচনা করলে আমরা সত্যে পৌঁছাতে পারবো না। এইটার কারণটা আমি খালি বলে নিচ্ছি। কারণটা এই যে পয়েন্টটা আমরা ডিসকাস করছি, এটার সঙ্গে লিঙ্ক। ওভার পলিটিক্যালাইজেশন, এটা খুব খারাপ। আওয়ামী লীগ মনে করলো ডাকসু যদি জাসদের হাতে চলে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আরে বার কাউন্সিল যদি বিএনপির হাতে ছিল অনেকদিন, আওয়ামী লীগের ক্ষমতা চলে গেছে। অন্য কোন সংগঠন বিএনপি পন্থীদের হাতে ছিল। সেই আলোচনায় ফিরতে যে যারা বুঝাইতুল ইসলাম সেলিম, ক্ষমতার রাজনীতির চর্চায় আদর্শের রাজনীতি হারিয়ে যাচ্ছে কিনা, আবারও বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে আপনার কাছে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। যারা মুজাহিদুল ইসলাম সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম, ক্ষমতায় পুঞ্জীভূত রাজনীতি থেকে আদর্শের রাজনীতি হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হারিয়ে যাওয়ার মতো লক্ষণ দেখছি। চারদিক থেকে আক্রমণ, অন্ধকার গ্রাস করতে চাচ্ছে। কিন্তু আমি ইতিহাসের দৃষ্টিতে বলতে পারি শেষ পর্যন্ত জনতার বিজয় হবেই, এবং দানবকে পরাজিত করে মানবের বিজয় অবশ্যম্ভাবী। সুন্দরের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আজ হোক না হয় কাল, কাল না হয় পরশু।
আমরা সেখানে পৌঁছে দিতে পারবো। কেন এই আত্মবিশ্বাস? কারণ আমি সাধারণ ছাত্রদের ভেতরে, আপনি আমার সঙ্গে চলেন, সাধারণ ছাত্রদের সঙ্গে একেবারে অপরিচিত হয়ে তাদের সঙ্গে কথা বলেন, তারা দেশের কথা বলবে, তারা তার সৃজন প্রতিভার বিকাশের প্রয়োজনীয় শর্তগুলোর কথা বলবে, কোথায় কোনটা প্রয়োজন, তা হাসি আনন্দ সেটার বিকাশের কথা বলবে, একটা সুশীল সমাজ ব্যবস্থা যাতে হয় সেইটার কথা বলবে। এটাই হলো শক্তি। সমস্যা হলো এই শক্তিটাকে যাতে বিকশিত হতে না দেওয়া হয়, সেই জন্যই কিন্তু গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এবং আমাদের দেশের যে রাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশটা প্রভাব সৃষ্টি করে কিন্তু সব কিছুর উপরে। এবং সেইখানে যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়, ফ্যাসিস্ট পদ্ধতি প্রতিষ্ঠিত হয়, এবং সেখানে আমাদের শেখানো হয়েছে এতদিন, আমরা রাস্তায় উচ্চারিত হতে দেখেছি বারবার দরকার বা চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। কেননা সরকারের ধারাবাহিকতা না থাকলে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না, আর রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন থাকবে না। তাহলে উন্নয়নের প্রয়োজনে চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। এবং সেটা করার জন্য যদি 100 জন লোককেও গুলি করে হত্যা করা হয়, তাহলে এটা দেশপ্রেমিক কাজ। কারণ উন্নয়নের স্বার্থে এটা করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে না। এবং বেশি কিছু কমপ্লেন করলে বলতো এটা হলো উন্নয়নের প্রসব বেদনা, একটু তো কষ্ট হবেই। কিন্তু এই 100 জন লোককে হত্যা করা বা 1000 লোককে হত্যা করার ভেতর দিয়ে আমি যদি সরকারকে টিকিয়ে রাখতে পারি, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা হবে, সেটার বিনিময়ে আমি উন্নয়ন পাব। এখন সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি তো এত সংস্কার এত কথা বলছে, তা সংস্কারের যে মূল জায়গা সেইটাকে তো অ্যাড্রেস করা হচ্ছে না। এবং দেখেন সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কথাবার্তা এখনো আমরা তো এখনো বলি নাই, কিন্তু পত্রিকায় যেগুলো দেখলাম আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সম্পর্কে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা থাকবে না। তার মানে সব ধর্মের সমান অধিকার, এই জিনিসটা আর থাকছে না। কোনো বিশেষ ধর্মের বিশেষ অধিকার থাকতে পারে, কিন্তু কনস্টিটিউশনের রাষ্ট্রধর্ম ইসলাম থেকে যাবে। ধর্মনিরপেক্ষতা নাই, রাষ্ট্রধর্ম ইসলাম থাকছে। তার অর্থ কি দাঁড়ালো? এ নিয়ে একাডেমিক হইতে হয় না এটার জন্য। তার অর্থ দাঁড়ালো ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। কারণ ইসলাম স্পেশাল প্রিভিলেজ, রাষ্ট্রধর্ম এটা, কিন্তু এবং ধর্মনিরপেক্ষতা নেই। এই ধরনের অনেক 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 গিয়ে একটা শিবিরের কথা বলেন, জামাতের কথা বলেন, আমি তো কোনো আলোচনা করতে চাই না তাদের সম্পর্কে। 1971 সালের 16ই ডিসেম্বর থেকে এই দলগুলো নিষিদ্ধ দল। কারণ প্রোক্লেমেশন বা দ্য ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেখানে সই করেছিল নিয়াজি এবং আমাদের যৌথ বাহিনীর পক্ষ থেকে, তখন সেইখানে লেখা ছিল আমরা পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সমস্ত অক্সিলারি পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল ফোর্সেস অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস। অক্সিলারি পলিটিক্যাল ফোর্স বলতে কি বোঝায়, প্যারামিলিটারি ফোর্স বলতে কি বোঝায়? বোঝে হলো জামাতে ইসলাম, বোঝে আল বদর। তখন ইসলামিক ছাত্র শিবির ছিল না, ছাত্র সংঘ ছিল। এইগুলো পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলাদেশের মাটিতে অ্যাক্টিভিটি চালানোর অধিকার 16ই ডিসেম্বরে নাকচ হয়ে যেয়ে থাকে বাই দ্যাট ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, তাহলে পরে সেই অনুযায়ী কিন্তু জামাতে ইসলামেরও এবং শিবিরেরও কোনো তৎপরতা চালানোর কোনো অধিকার নেই। এবং তারা আজকে খেলছে। এবং আমাদের দুর্ভাগ্য, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, পক্ষে থেকে সংকীর্ণ স্বার্থে আমাদের নিজস্ব দলাদলির প্রয়োজনে আমরা দলীয় স্বার্থে জামাত একবার আওয়ামী লীগের কাঁধে বন্দুক রেখে ফায়ার করে, একবার বিএনপির কাঁধে বন্দুক রেখে ফায়ার করে, একে হটানোর জন্য ওর সঙ্গে অ্যালায়েন্স করে, ওকে হটানোর জন্য এর সঙ্গে অ্যালায়েন্স করে, মাঝখান থেকে নিজের শক্তি সে বললো একটা গুপ্ত বাহিনী। রক কাটার কথা এখনো মানুষ ভুলে যায়নি। এই বিভৎস শক্তি, ছাত্রলীগের বিভৎসতার বিচারের যে দাবি উঠছে, এই কথা মনে করা উচিত না যে আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের আগে যে ঘটনাবলী ঘটেছে সেইগুলো বিচারের আওতার বাইরে, এখন যেগুলো হচ্ছে সেগুলো বিচারের বাইরে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। আমানুল্লাহ আমান, আমরা অতীত ইতিহাস থেকে আসলে কতটা শিক্ষা নেই, সেই জায়গা থেকে ছাত্র রাজনীতির সংস্কার ছাত্রদল কতটা ভাবনায় নিয়েছে? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। ভাই তো সব প্রায় বলে দিয়েছে। বিষয় হচ্ছে আপনি 5ই আগস্টের যে রাজনীতির স্টাইল ছিল, এখনকার যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা একদম সে প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা প্রকৃত ছাত্র রাজনীতির কোনো অংশই তারা দেখেনি। তারা শুধু দেখেছে ছাত্র রাজনীতি বলতে ছাত্রলীগের আধিপত্য, জোর করে প্রোগ্রামে যেতে হবে, জোর করে প্রোগ্রামে না গেলে তারা শাস্তির মুখে পড়তে হবে। অর্থাৎ একটি ছাত্র সংগঠনের কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী আচরণে শুধু ছাত্ররা এখন যারা রেগুলার স্টুডেন্ট তারা দেখেছে। আধিপত্যবাদের খুব একটা পরিবর্তন কি এসেছে আমানুল্লাহ আমান? অবশ্যই এসেছে। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে 5ই আগস্ট পরবর্তী সময়, যেহেতু আমাকে দিয়ে বলছি, আমাদের ছাত্র দলের প্রায় প্রত্যেকটা নেতাকর্মী, বিশেষ করে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদাহরণস্বরূপ নেই, প্রায় প্রত্যেকটি নেতাকর্মী ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, বিভিন্ন জন পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা এমন কোনো আচরণ করিনি যাতে মানুষ মনে করে, সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে না এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে গিয়েছে। সুতরাং এটি কি সংস্কারের একটি উদাহরণ হতে পারে না? আপনি দেখবেন যে শিক্ষার্থীরা কি ধরনের রাজনীতি প্রত্যাশা করে সেটা জানার জন্য আমরা কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের 38টি রাজনৈতিক টিম আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করেছি সেখানে, এবং আমি নিজেও আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা প্রায় 2600-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সশরীরে গিয়েছি। সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা প্রশ্ন করেছি যে আপনারা পরিবর্তিত বাংলাদেশে কি ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করেন, এবং তাদের মতামতের ভিত্তিতে আমরা আপনাদের একটি রাজনৈতিক এজেন্ডা আমরা নির্ধারণ করেছি এবং সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী এবং জাতির সামনে আমরা উপস্থাপন করেছি। এবং সাধারণ শিক্ষার্থীদের এখন সারা বাংলাদেশে আমাদের সরকারি কলেজগুলো এবং বিভিন্ন এমপিভুক্ত কলেজ আমাদের কমিটি হচ্ছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা কাকে তার নিজের নেতা হিসেবে যোগ্য মনে করে তাদেরকে ভোট দিচ্ছে। সুতরাং যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং যে শিক্ষার্থী বান্ধব রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করে সেই জায়গাটিতে জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে ছাত্রলীগের যে ভয়াবহ রাজনৈতিক অপসংস্কৃতি তারা তৈরি করেছিল সেই জায়গাটি থেকে বের হয়ে এসে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের জন্যই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এবং সেই পথে আমরাও রয়েছি। কিন্তু সেই পথে বাধা সৃষ্টি করার জন্য সেই একটিমাত্র সংগঠন যারা ক্ষমতায় যাওয়ার যে তাদের চরিতার্থ করার জন্য তারা আজকের এই অপরাজনীতিগুলি করে এবং বিভিন্নভাবে মব কালচারকে উস্কে দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য যে অপচেষ্টা করছে সেই জায়গা থেকে তাদের অবশ্যই ফিরে আসতে হবে। আর না হলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অপরাজনীতি বুঝে গেছে। যেমন কুয়েটের ঘটনায় যে কি আসলে এখানে ঘটছে, কারা শুরু করলো, সমস্ত ফুটেজগুলি যেহেতু সামনে চলে আসছে, সুতরাং এখানে আগে যে ছাত্রলীগ এবং শিবির একে অপরে মিলেমিশে ছিল, ওরা আত্মীয়, হেন আজকে সেই একই স্টাইলে চলতেছে। যে শিবিরের নেতাটি বা কর্মীটি ছাত্রলীগের সাথে মিশে ছাত্রলীগ করেছে এবং ওই সময় তার শিবিরের দু একজনকে সেভ করার চেষ্টা করেছে, আজকে আবার শিবিরের যারা তারা আবার সেই ছাত্রলীগারদেরকে সেভ করার জন্য বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে শুধুমাত্র লোকবল বাড়ানোর জন্য এবং ক্ষমতায় যাওয়ার যে চেষ্টাকে তারা চরিতার্থ করার জন্য। জামাতের মধ্যে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আপনি দেখবেন যে স্থানীয় আওয়ামী লীগ নেতারা কিন্তু আজকে জামাতের আশ্রয় প্রশ্রয় রয়েছে। সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য এই ফ্যাসিস্টদেরকে, পতিত স্বৈরাচারদেরকে পুনর্বাসনের যে কাজটি সেটা কিন্তু জামায়াত ইসলাম এবং ধন্যবাদ জানাচ্ছি আমানুল্লাহ আমান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশসুধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।